হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই অবগত, আজকে সুপ্রিম কোর্টে 20-22 মামলার হিয়ারিং ছিল। হিয়ারিং ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং এই হিয়ারিংয়ে কী কী বিষয় উঠে আসছে, ভালো খারাপ সমস্ত দিকটা নিয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। তোমরা যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করছিল তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আমি বলবো, এই ভিডিওটা এত সুন্দর একটা খবর আছে, বিশেষ করে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের জন্য এবং 2022 স্টেট প্রাইজদের জন্য। তাদেরকে আমি স্পেশালি বলবো তোমরা ভিডিওটা একদম পুঙ্খানুপুঙ্খ দেখো। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিও। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। দেখো, 20-22 মামলার যে কথাটা আমি বারবার বলতাম, 20-22 মামলাটা কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু মামলা, যে পার্সুইংরা রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে কিনা, অর্থাৎ 20-22টা ছিল পার্সুইং, তারা রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে কিনা। তো আজকে সেই বিষয়ে একটা হিয়ারিং হয়েছে। কিন্তু কেমন, মীনাক্ষী ম্যাম কিন্তু বলতে চেয়েছেন যে টেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্সুইং এবং কমপ্লিট দুজনাই দিতে পারে। কিন্তু তখনই সুধাংশু ধুলিয়া স্যার বলেন যে রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি জানি, সেখানে কিন্তু কোনোভাবে পার্সুইং চলে না, সেখানে অবশ্যই কিন্তু ট্রেনিংটা কমপ্লিট থাকতে হয়। যেটা আমি প্রত্যেক দিন বলতাম তোমাদেরকে, যে রিক্রুটমেন্ট রুলস অর্থাৎ রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তোমাকে 2 ইয়ার ডিএলএড কমপ্লিট থাকতে হবে নোটিফিকেশন আগে আসা পর্যন্ত, এবং টেট পাস হতে হবে, তবে তুমি রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে, না হলে পারবে না। এটা টেট না, পার্সুইং হিসেবে দিতে পারবা। তো সেটা কিন্তু আজকে হিয়ারিংয়ে উঠে আসে। তো সেখান থেকে একটা কিন্তু মনোভাব বোঝা যাচ্ছে, যদি বেঞ্চ কোনোভাবে চেঞ্জ না হয়, অর্থাৎ সুধাংশু ধুলিয়া স্যারের বেঞ্চেই যদি আগামী দিনে আর্গুমেন্টটা হয়, সেক্ষেত্রে কিন্তু জাজমেন্ট কোন দিকে আসবে তোমরা বুঝতেই পারছো। তো জাজমেন্টটা যদি 20-22-এর বিপক্ষে আসে, অর্থাৎ এটাই যদি সত্যি হয় যে সুধাংশু ধুলিয়া স্যার যেটা বলেন যে রিক্রুটমেন্ট রুলস আমি জানি, তো সেই রুলসটা যদি এরকমই হয়, অর্থাৎ যেটা বাস্তব রুলস যে 2 ইয়ার ডিএলএড তোমাকে কমপ্লিট করতে হবে এবং টেট পাস করতে হবে, তবেই তুমি রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ না হলে তুমি রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে না। তো সেখান থেকে কিন্তু একটা জাজমেন্ট চলে আসবে 20-22-এর বিপক্ষে। 20-22-এর বিপক্ষে জাজমেন্ট আসলে কি আসবে, 20-22-এর বিপক্ষে জাজমেন্ট আসলে অবশ্যই আনঅ্যাবজর্ব যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে। প্রায় 2108 জন কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট চাকরি হবে, সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই বলা যায় আনঅ্যাবজর্ব চাকরি পাচ্ছ। এবং তার সাথে সাথে 2022 স্টেট প্রাইজের কিন্তু রাস্তাটা ওপেন হয়ে যাবে, কারণ 2022-এর খাড়া হয়ে আছে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা, কারণ একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া না শেষ হওয়া পর্যন্ত অন্য রিক্রুটমেন্ট অংশগ্রহণ নিতে পারবে না পর্ষদ। তার জন্যই কিন্তু 2022-দের জন্য এই 20-22 মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা সকলেই বুঝতে পারছো 20-22 মামলাটার আর জাজমেন্টটা কী আসতে চলেছে বা কী আসলে ভালো হয়। এখনই বলছি না যে জাজমেন্ট এটাই আসবে, কিন্তু জাজমেন্টের যা হিয়ারিং হয়েছে আজকে, সেখান থেকে জাজমেন্ট থেকে একটা আশা করা যেতে পারে, এইটুকুই। তোমরা আবার উল্টোপাল্টা কমেন্ট করে দেবে যে আমি বিচারক চলে এসেছে হ্যান ত্যান ইত্যাদি, এইসব বলতে চাইছি না আমি যেটা হিয়ারিং হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। আর একটা বিষয় হচ্ছে, 20-22-এর জাজমেন্টটা যদি 20-22-এর বিপক্ষে যায়, সেক্ষেত্রে কিন্তু যে প্যানেলের ওপর সাবজেক্ট টু আউটকাম আছে সেটাও উঠে যাবে, এবং 9533-এর যে প্যানেল, সেই প্যানেলটাও কিন্তু একদম সেভ হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে, আজকের আপডেট এইটুকুই ছিল। থ্যাংক ইউ।